প্রতিপক্ষ দুর্বল হলেও অতীতের যে কোনো সময়ের চেয়ে আগামী নির্বাচন বিএনপির জন্য কঠিন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনায় দলের প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খুলনা প্রেস ক্লাবের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে ময়মনসিংহ ও খুলনা বিভাগের কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। সেখানে বক্তব্য রাখেন এই দুই বিভাগের নেতারা। আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি। প্রধান অতিথির বক্তৃতায় আগামী নির্বাচনে বিএনপির জন্য ফাঁকা মাঠ রয়েছে এমন মনোভাবের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের পরামর্শ দেন তারেক রহমান। জনগণের আস্থা আপনাদের উপরে আছে, আমাদের উপরে আছে, বিএনপির উপরে আছে। এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের। এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। জনগণ আস্থা রাখবে তার উপরেই, যে জনগণের সাথে থাকবে। জনগণ আস্থা রাখবে তার উপরেই। জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি, এই কারণেই, কারণ আমি যেভাবে চাই সে সেভাবে কথা বলছে, আমি যেভাবে চাই সে সেভাবে বিহেভ করছে। ৩১ দফাকে যদি আমাদের সফল করতে হয়, যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। নিজেদের ভুল ভ্রান্তি থাকলে তা থেকে বেরিয়ে আসতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি এই কাজ করে যাচ্ছে ভিতরে ভিতরে এই কাজ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর নির্বাচনের জন্য বিএনপি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার নির্বাচন ছাড়া সবকিছু নিয়েই কথা বলছে, সংস্কার কাজ সময় সাপেক্ষ ব্যাপার মন্তব্য করে হাফিজ উদ্দিন আরও বলেন, নির্বাচিত রাজনৈতিক দলই রাষ্ট্র সংস্কার করতে পারে। তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে জানিয়ে বিএনপি নেতা বলেন, সব মামলা থেকে নিষ্পত্তি পেলেই দেশে ফিরবেন তিনি। ভারতে সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয় বলেও অভিযোগ তুলে তিনি বলেন, তারাই বাংলাদেশ নিয়ে উপদেশ দেয়। বিএনপি ভারতের সাথে সুসম্পর্ক চায় বলেও মন্তব্য করেন মেজর হাফিজ। আগামী বছর একটি নির্বাচন হবে এবং সেখানে সব দল অংশগ্রহণ করবে। আশা করি জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে গণতন্ত্রের জন্য সাধারণ মানুষ সংগ্রাম করেছে, সেই গণতন্ত্র আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। তো আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উল্লসিত যে তার দেশে ফেরার পথ অনেক সুগম হয়েছে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যে এই মামলাগুলো নিষ্পত্তি হলে তিনি আসবেন। আগামী ২রা মার্চের মধ্যে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর শুরু হবে তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। সোমবার নির্বাচন কমিশন ভবনে এসব তথ্য জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তালিকা হালনাগাদ করতে ৬ মাস সময় লাগবে বলেও জানান এই কমিশনার। সুষ্ঠু নির্বাচনের প্রধান ধাপ সঠিক ভোটার তালিকা। দায়িত্ব নেয়ার পর শুরুতেই সঠিক ভোটার তালিকা প্রস্তুতের উদ্যোগ নিল নতুন নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নতুন ইসির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসির কাছে থাকা তথ্যের ভিত্তিতে ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে ১৭ লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা ১ জানুয়ারি ২০২৫-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। ২০২৬ সালের ভোটার তালিকার জন্য আগামী ২ মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্য নাগরিকের তথ্য সংগ্রহ করবে ইসি। যারা বাদ পড়লো, আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা ২০২৫ সালে যারা ভোটার হবেন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। আমরা যেটা ধারণা করছি
যে 2রা মার্চের পরেই আমরা শুরু করতে পারবো। আর সব ধরনের নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার হওয়া যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশনের সাথে আলোচনা হয়েছে, তবে নির্বাচনের সময়সীমা ও তারিখ নিয়ে কথা হয়নি। বর্তমান কমিশনের নিয়োগের পর এটি প্রথম কোনো বিদেশি কূটনৈতিক সাক্ষাৎ। এ সময় আগামী জাতীয় নির্বাচন সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। আমরা এখানে এসেছি নির্বাচন কমিশনের প্রতি আমাদের সমর্থন জানাতে। নির্বাচন কমিশনের লক্ষ্যে পৌঁছাতে কিভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি সেটাই আমরা দেখছি। আশা করি অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় এই কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। দেশে কয়েকটি বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। দোষীদের শাস্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার দুপুরে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের উদ্দেশ্যে করা ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান বিস্তারিত তুলে ধরা হয় বাংলাদেশে বিদেশি মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের কাছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতীয় গণমাধ্যম নানা মিথ্যে তথ্য ছড়াচ্ছে। বিদেশি অনেক গণমাধ্যম সেগুলো অনুসরণ করে বিভ্রান্ত হচ্ছে। এদিকে বাংলাদেশে শান্তি সেনা পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য বোধগম্য নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন প্রতিষ্ঠান গ্লোবাল ক্যাম্পেইন করেছে, তারা শক্তিশালী, তা মেনে নিয়েই পরিকল্পনা করছে সরকার বলে জানান তিনি। ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে করেছি। ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য খুব সঠিক পদক্ষেপ না। শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনাল নির্মাণে 3.5 গুণ বেশি খরচ করা হয়েছে। বিশেষজ্ঞরা যুক্তি দেখান, ভারতে 7,000 কোটিতে টার্মিনাল নির্মাণ হলেও বাংলাদেশে ব্যয় হচ্ছে 25,000 কোটি টাকা। সকালে রাজধানীতে এক সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। এ সময় বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেন, নির্মাণ কাজে দুর্নীতি হয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করা হবে। শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালের 98% কাজ শেষ হলেও চালু হচ্ছে না এবছর। এরই মধ্যে উঠে এসেছে টার্মিনালের নির্মাণ কাজে দুর্নীতির নানা অভিযোগ। এভিয়েশন খাত সংশ্লিষ্টদের দাবি, নিম্নমানের সরঞ্জাম, অখ্যাত ব্র্যান্ডের যন্ত্রপাতি ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে প্রকল্পে। মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় 25,000 কোটি টাকায়। অথচ এর চেয়ে 3.5 গুণ কম খরচে ভারতের বেঙ্গালুরু ক্যাম্পগাউড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে। সেখানে খরচ হয়েছে 7,000 কোটি টাকা। রূপপুর পারমাণবিক প্রকল্পের বারিশকাণ্ড থার্ড টার্মিনালে ঘটেনি, এমনটি ভাবা বাস্তবতাকে অস্বীকার করা। জাপান এবং কোরিয়া যেহেতু এই প্রকল্পের মূল ঠিকাদার, তাই এই প্রকল্পে দুর্নীতি হয়নি এমন আত্মপ্রসাদের সুযোগ আমাদের নেই। দুদক সহ অন্যান্য তদন্ত সংস্থাকে অভিযোগ খতিয়ে দেখার আহ্বান সিভিল অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের। এর সাথে ক্ষমতাচ্যুত সরকারের কারা জড়িত তাদের জবাবদিহিতার তাগিদও তাদের। নিম্নমানের জিনিস দেওয়া হয়েছে কি হয়নি এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। যদি অভিযোগটা এসছে তদন্ত হওয়া উচিত। যদি হয়ে থাকে যারা এটা করছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। বিমান ও সিভিল এভিয়েশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশেরও উদ্যোগ নেওয়া হবে। দুর্নীতি না হলে এই খরচটা এত হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে, দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত স্বৈরাচারী সরকারের সময় বা বিগত 16-17 বছরে ঘটেছে সেগুলি ওই আপনার ফোকাসের মধ্যে আসবে। থার্ড টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দিতে আরও 1 বছর সময় লাগবে বলে জানিয়েছে বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়।
আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার ব্যবস্থাপনায় অন্তর্বর্তী সরকার গেল 3 মাসে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ভোক্তাদের সংগঠন ক্যাব। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার সংস্কার কমিটি গঠন, আলাদা মন্ত্রণালয় সহ 8 দফা দাবি সংগঠনটির। আর কৃষক পর্যায়ে পণ্যের উৎপাদন খরচ কমাতে সার, কীটনাশক ও বিদ্যুতে ভর্তুকি দেওয়ার দাবি সিপিবির। রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি তুলে ধরা হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরার আশায় সাধারণ মানুষ। সিন্ডিকেট ভেঙে দাম নাগালে আনার প্রত্যাশা থাকলেও কমেনি চাল, তেল, আলু, পেঁয়াজ, ডিম কিংবা সবজির দাম। বাজারে অস্থিরতার প্রতিবাদে সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এ সময় নিত্যপণ্যের দাম কমানোর জন্য বাজার ব্যবস্থা সংস্কার কমিটি করার দাবি জানায় পিসিবি। কৃষকের উৎপাদন খরচ কমাতে সার, কীটনাশক ও বিদ্যুতের দাম কমানোর প্রস্তাব তাদের। সার্বজনীন রেশন ও ন্যায্য মূল্যের দোকান চালুরও দাবি পিসিবির। কীটনাশকের দাম কমান, পানির দাম কমান, বিদ্যুতের দাম কমান, তাহলে জিনিসপত্রের দাম কমে যাবে। অনতিবিলম্বে বাজার ব্যবস্থা সংস্কারের একটা সংস্কার কমিটি করুন। ধানের বাজারের নিয়ন্ত্রণ কর্পোরেট ব্যবসায়ীদের হাতে থাকায় ভরা মৌসুমেও চালের দাম বাড়তি বলছে ক্যাব। অতি মুনাফার মনোভাবের কারণেই আলু, পেঁয়াজের বাজার চড়া। ভ্যাট কমালেও তার প্রভাব ভোক্তা পর্যন্ত পৌঁছাচ্ছে না। বাজার নিয়ন্ত্রণে সরকারকে কমিশন গঠনের প্রস্তাব ভোক্তা সংগঠনটির। এই দেশের ব্যবসা বাণিজ্য সব ওই সরকারের আমলে যাদের হাতে ছিল এখনো তাদের হাতে রয়ে গেছে। বহু রকমের কমিশনের বাজার কমিটি কিন্তু বাজার কমিশনের কিন্তু এখন হচ্ছে না। আমরা ক্যাবের পক্ষ থেকে এই দাবিটা করতেছি যে একটা বাজার নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিশন করেন। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠন সহ 8 দফা দাবি তুলে ধরে ক্যাব। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বা জুলুমের শিকার হবে না বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঝালকাঠিতে এক সম্মেলনে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে অফিস আদালতে মানুষকে হয়রানির শিকার হতে হবে না। শ্রমিক, কৃষক তার ন্যায্য মজুরি ও ফসলের দাম পাবেন। বিচারকের আসনে বসে কেউ জুলুম করতে পারবে না। সম্মেলন শেষে নেসারাবাদ NS কামিল মাদ্রাসার মাঠে এক সুধী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির। শ্রমিক তার ঘামের অধিকার পাবে, মূল্য পাবে। কৃষক তার মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে। অফিসার, কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে। বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না। আমরা সেই বাংলাদেশ চাই। আমরা কথা দিচ্ছি, এ দায়িত্ব যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আল্লাহ ভালো জানে, তাহলে জনগণের মনে অবশ্যই ভালোবাসা আল্লাহ পয়দা করে দেবেন। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।